দুই যুগেরও বেশি সময় ধরে সখ্যতা থাকা বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে হঠাৎ করেই রাজনৈতিক বিরোধ দেখা যাচ্ছে। জামায়াত এবং বিএনপির মধ্যে এক ধরনের চাপানুতর দেখা যাচ্ছে। জামাতের বিশ্বাস যে আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে ছাড় দিবে না এবং ভারতও সহজে ছাড় দিবে না। এখন দুইটা অঙ্ক একসাথে মিলে জামাত চিন্তা ভাবনা হচ্ছে, আমি যদি এই মুহূর্তে এই কাজটা করিনি, যদি সাধারণ ক্ষমতা ঘোষণা করি, আওয়ামী লীগের ভিতর আওয়ামী লীগ কি ক্ষমা চাইছে, তিনি যে মাফ করে দিচ্ছেন, এটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা আবার কমেন্টে লিখছে যে মুখে মুখে সুন্দর কথা, ভিতরে কিন্তু অনেক প্রতিশোধের আগুন। তো নানান আলোচনা হচ্ছে। হঠাৎ করে জামাত ইসলামের যে ডাইনামিক পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, জামাত যে কত ভালো রাজনীতি করতে পারে অন্তত গত 10 থেকে 15 দিনে, এটা কিন্তু আপনারা বুঝে গেছেন। কেন জামায়াত ইসলামী 1941 সালের 6 আগস্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 4 বার নিষিদ্ধ হয়েছে, পাকিস্তানে 2 বার, বাংলাদেশেও নিষিদ্ধ হয়েছে 2 বার। কেন জামাতের সবচেয়ে বড় স্কলার শিক্ষিত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাত থেকে পদত্যাগ করেছিলেন কি সংস্কারের দাবিতে, কিসের পরিবর্তনের দাবিতে? কেন জামাতের যে সবচেয়ে শক্তিশালী সংগঠন ছাত্র শিবিরের সভাপতি মঞ্জু, তিনি জামাত থেকে বেরিয়ে যেয়ে নিজে কেন একটি স্বতন্ত্র দল করেছিলেন? আর কেনই বা জামাত ইসলামী এই যে রাজনীতি তারা করছে, সেই রাজনীতির যে মূল টার্গেট সৎলোকের শাসন, আল্লাহর আইন, সেটি বাস্তবায়নের জন্য ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি কেন জামাতের জন্য সুদূর পরাহত এবং বলতে গেলে এটা সম্ভবই না বাংলাদেশের রাজনীতি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, জামায়াতের আমির ভালোভাবেই ফেঁসে গিয়েছে। রেগে গিয়ে তাকে একই হুঙ্কার দিয়ে কথা বলল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বলল জামায়াতের আমিরকে তুমি আওয়ামী লীগের দালাল, এমন কথা কিন্তু বলেছে ডক্টর ইউনূস। প্রিয় মাধ্যম, এমনটা জানিয়েছে কিন্তু গণমাধ্যম। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। আপনারা কিন্তু ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ দেখেই অনেক কিছু বুঝে গিয়েছেন। বেশি কথা না বলে আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাব। মূল ভিডিওতে দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। যে আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে ছাড় দিবে না এবং ভারতও সহজে ছাড় দিবে না। এখন দুইটা অঙ্ক একসাথে মিলে জামাতের চিন্তা ভাবনা হচ্ছে, আমি যদি এই মুহূর্তে এই কাজটা করে নেই, যদি সাধারণ ক্ষমতা ঘোষণা করি, আওয়ামী লীগের ভিতর স্বস্তি আসবে একটা, যে জামাতে আমাদের নিরাপদ, অর্থাৎ সরকার গঠন যদি সে করতে পারে আমার কাছে নিরাপদ। খেয়াল করবেন, এই যে নিরাপদ শব্দটা, এটা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের বিরাট শক্তি। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, এবার কি হলো, জামাত বলে দিল আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। অর্থাৎ আওয়ামী লীগকে অন্যভাবে পুনর্বাসিত করার জন্য, হতে পারে মাইনাস শেখ হাসিনা শেখ পরিবার করার জন্য একটা প্রক্রিয়া চলছে। আর সেই প্রক্রিয়াটা সরাসরি বিএনপির বিরুদ্ধে যাবে। আর বিএনপির বিরুদ্ধে গেলে সরাসরি তারা আশা করতেছে ফর দ্য টাইম বিং আগামী নির্বাচনে জামাতের পক্ষে যাবে। এই অঙ্কটাকে দেখে হবে। ভারত ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে বেশ, আপনি বলতে পারেন মোটামুটি একটা বিব্রতকর অবস্থা, সংকট নয়, এটা বিব্রতকর অবস্থার মধ্যে আছে। আর দুটা জিনিস, একটা হচ্ছে বাংলাদেশের সাথে বিদ্যমান সরকারের সাথে সম্পর্ক রাখা, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক এবং জনগণের অনুভূতি, এই দুটোর সাথে যদি ভারত এই মুহূর্তে জনগণের অনুভূতি এবং তার সম্পর্ক রাখা, এই চিন্তা করতে গেলে ভারত হুট করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার তার জন্য নিঃসন্দেহে একটা জটিল ব্যাপার। তারপরেও আমার ব্যক্তিগত বিশ্বাস, এবং আমি যতটুকু লেখাপড়া করেছি, বুঝেছি, জেনেছি, পত্রিকা পড়তেছি, দেশে বিদেশে দেখতেছি, চূড়ান্ত পর্যায়ে ভারত শেখ হাসিনাকে রেখে এবং রেখে দেওয়ার ক্ষেত্রে হয়তো একটা শর্ত আসতে পারে সাময়িকভাবে, আপাতত রাজনীতি। কারণ ভারত যখন প্রথম দিকে এই শেখ হাসিনাকে রেখেছিল, তখন দেখা 7 বছর ভারতও ছিল, তখন কিন্তু বন্দি বিনিময় চুক্তিটা ছিল না। এই চুক্তি কিন্তু এই শেখ হাসিনার আমলে হয়েছিল। এই চুক্তিটার আলোকে চিন্তা করতে হবে, যদি বাংলাদেশ সরকার, যেটা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যদি আইন মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলা হয়, তখন আমি আনুষ্ঠানিকভাবে ভারতকে জানাবো। যদি তাই করা হয়, এটা সহজে করবে তাও নয়। এখানে কিন্তু হঠাৎ করে বলবে না তাকে পাঠিয়ে দেন। যদি বিভিন্ন দল বলতেছে, জাতীয় পার্টি জিএম কাদের দিনও বেশ সোচ্চার হচ্ছে এই ব্যাপারে, তিনি হাসিনার বিচারে চেয়ে বসছে। বিভিন্ন কারণে দেখা যাচ্ছে দেশের ভিতরে কথা হচ্ছে, বাইরেও কথা হচ্ছে, কিন্তু লক্ষণীয় হলো জামাত ইসলাম। জামাত ইসলাম কিন্তু শুরুতেই বলতেছে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, এবং আরো দেখেন আজকে যেটা বললেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আওয়ামী লীগের প্রতি। অর্থাৎ আওয়ামী লীগ মানেই তো ধরেন একটা দল এমনি এসে যায়। আওয়ামী লীগ তার জনগণ না, আওয়ামী লীগের দল। সেই দলের যদি বলেন যে আমরা ক্ষমা করলাম, ক্ষমাটা কারে করছে? আওয়ামী লীগের সমর্থকদের। তাদের এখানে বিরাট প্রশ্ন আছে, এটা কিন্তু একটা কৌশলগত শব্দ, অ্যাটমিক শব্দ বলতে পারেন এটাকে। কারণ এইটার মধ্যে এটা একটু বুঝতে চাই, আওয়ামী লীগ বলতে তো শুধুমাত্র
আওয়ামী লীগ তো আর আসলে এখানে একটা শব্দ না, এটা বিশাল একটা জনগোষ্ঠীর একটা সংগঠন। তো আওয়ামী লীগকে ক্ষমা করা মানে কি একদম পুরোপুরি শেখ হাসিনা সহকারে সবাইকে ক্ষমা করে দেওয়া বুঝিয়েছি না? মানে তিনি কি বুঝিয়েছেন, আপনি কি বুঝতে পেরেছেন? এখানে মেসেজটা হচ্ছে খুব গভীরে যান। মেসেজটা হচ্ছে ভারতের একটা মৌন সমর্থন চাচ্ছে জামাত ইসলাম, এবং সেই সমর্থনের চেষ্টা লবি চলছে। যখন আন্দোলনটা হলো, এই আন্দোলনের পিছনে যে শক্তিটা কাজ করেছিল মূলত আমেরিকা, এবং তার সাথে পরোক্ষ যে কাজ করেছিল সেখানে পাকিস্তান আইএস এর শক্তি ছিল। এগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। এখন ভারত অতর্কিত ভাবে বলতে পারেন রকি গোল, সব জায়গায় সবসময় কিন্তু সব অঙ্ক হয় না। আফগানিস্তানকে সিআই ফেল করেছে, করতে পারে এটা। এখন বাংলাদেশে যেটা হচ্ছে, এই মুহূর্তে জামাত ইসলাম দেখতেছে যদি আমি পুনর্বাসিত হতে চাই, আমি যদি ফিরে আসতে চাই, এই মুহূর্তে আমার প্রধান কন্টেন্টার হচ্ছে বিএনপি। আমি যদি বিএনপির বিপরীতে দাঁড়ায় যেতে পারি, জনশন নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার ফাউন্ডেশন। জামায়াত ইসলামী 1941 সালের 6 আগস্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 4 বার নিষিদ্ধ হয়েছে। পাকিস্তানে 2 বার, বাংলাদেশেও নিষিদ্ধ হয়েছে 2 বার। কেন? জামাতের সবচেয়ে বড় স্কলার শিক্ষিত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাত থেকে পদত্যাগ করেছিলেন কি সংস্কারের দাবিতে, কিসের পরিবর্তনের দাবিতে? কেন জামাতের যে সবচেয়ে শক্তিশালী সংগঠন ছাত্র শিবিরের সভাপতি মঞ্জু, তিনি জামাত থেকে বেরিয়ে যেয়ে নিজে কেন একটি স্বতন্ত্র দল করেছিলেন? আর কেনই বা জামাত ইসলামী এই যে রাজনীতি তারা করছে, সেই রাজনীতির যে মূল টার্গেট সৎলোকের শাসন, আল্লাহর আইন, সেটি বাস্তবায়নের জন্য ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি কেন জামাতের জন্য সুদূর পরাহত এবং বলতে গেলে এটা সম্ভবই না বাংলাদেশের রাজনীতিতে? সেটি নিয়েই আজকের আলোচনা। আমরা সাম্প্রতিককালে জামাত ইসলামের প্রতি বাংলাদেশের মানুষের মনোভাবের কিছুটা বাস্তব চিত্র নিশ্চয়ই আপনাদের অবলোকন করতে হবে, যে এই যে দুর্নীতিতে একেবারে আকণ্ঠ নিমজ্জিত এবং মুক্তিযুদ্ধের নাম করে একটা ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করার যেই সকল প্রচেষ্টা আওয়ামী লীগ সরকার করেছিল, সর্বস্তরে শেখ মুজিবের মূর্তি স্থাপন এবং মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠিত করার নামে অনাচার, অত্যাচার এবং দুর্নীতিকে একেবারে রাষ্ট্র পরিচালনার যে মূল মন্ত্র বানিয়েছিল, সেটার মূলোৎপাটন হয়েছে। এমনভাবে হয়েছে যে আমি আগের আলোচনায় বলেছি যে 300 সংসদ সদস্য, মন্ত্রিসভা, উপজেলা জেলা পর্যায়ের নেতা, ছাত্রলীগ, যুবলীগ, এমন কোনো কেউ নেই যে পুরো দেশটাই পালিয়ে গিয়েছে, এমনকি তাদের নিয়োগকৃত জাতীয় মসজিদের ইমাম। তো এই পালানোর পরে মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতীয়তাবাদের যে চেতনা, সেটা ফল করেছে। এবং এই যে ফল করার পরে এখন যে নতুনভাবে রাজনীতি হচ্ছে, সেই রাজনীতিতে সাধারণত আমরা যেটা দেখি অনলাইনে এবং অন্যান্য জায়গায়, জামাত ইসলামের কর্মী বাহিনী বেশ সক্রিয় এবং তারা বেশ উজ্জীবিত যে একটা নতুন দিনের রাজনীতি হবে এবং সেই রাজনীতিতে জামাত ইসলামের একটা ভূমিকা বাড়বে। আমি আমার রাজনৈতিক নানান মত আলোচনায় যেসব কমেন্টস পাই, সেখানেও আমি আশান্বিত হই। জামাত ইসলামের কর্মী, শিবির কর্মী, তাদের মতামত দেখা যায় তারা পরিবর্তনের বাংলাদেশ চায়, তারা নতুন বাংলাদেশ চায়, তারা ইনক্লুসিভ সোসাইটি চায়, তারা আগের পুরাতন রাজনীতি চায় না। এবং একই সাথে তারা চায় যে জামাত ইসলামীর যে রাজনীতি করছে, মানুষের পাশে থাকার রাজনীতি, সৎ মানুষ প্রতিষ্ঠার রাজনীতি, এগুলোকে তারা সমীহ করে, আমিও সমীহ করি সেটা। কিন্তু ক্ষমতার রাজনীতি একদম ভিন্ন জিনিস, ক্ষমতায় যাওয়ার রাস্তা একদমই ভিন্ন জিনিস। জামাত সেই ক্ষমতায় যাওয়ার রাস্তার পথে একদমই একেবারে বলা চলে 1941 সালে যেখানে ছিল, আজকেও সেখানে আছে। কিভাবে আছে সেটি বর্ণনা করার জন্য চলুন আমরা জামাত প্রতিষ্ঠার ইতিহাসটা একবার একটু জানি। আপনাদের অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তাদের জন্য বলি যে জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হয় মাওলানা মওদুদীর নেতৃত্বে 1941 সালের সম্ভবত 6 আগস্ট। 41 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে 1945 সালে তারা দলীয় কনভেনশন করে প্রথমবার। এই দলীয় কনভেনশন হয় 45 সালে, আর দেশভাগ হয় কত? 47 সালে। 47 সালে দেশভাগের বিরোধিতার রাজনীতি তারা শুরু করে 1945 সাল থেকেই, যে না, দেশ ভাগ হওয়া যাবে না, অর্থাৎ দ্বিজাতি তত্ত্ব, মুসলিম এবং হিন্দু জাতি রাষ্ট্রের যে ধারণার ভিত্তিতে এই যে ভারত এবং পাকিস্তান, পূর্ব পাকিস্তান হলো পশ্চিম পাকিস্তান, এই দুটি পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে একটা পাকিস্তান, আর হলো হিন্দু রাষ্ট্রের জন্য, হিন্দুদের জন্য ভারত, ইন্ডিয়া। এই যে দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করে এবং দেশভাগের বিরোধিতা করে, কিন্তু দেশভাগের বিরোধিতা করলেও প্রবল গণ আন্দোলনের চাপে ব্রিটিশরা যখন পালিয়ে যায়, তখন দুটি দেশ হয়, পাকিস্তান এবং ভারত, দুটি দেশ হয়। বাংলাদেশ যেটি ছিল পূর্ব পাকিস্তান আপনারা জানেন, আর পশ্চিম পাকিস্তান তো আজকের পাকিস্তান। তো এই দেশভাগের যখন বিরোধিতা করে জামায়াত ইসলাম মওদুদীর নেতৃত্বে, 1948 সালে দেশভাগের পরপরই ভারত থেকে নিষিদ্ধ হয়ে যায় জামায়াত ইসলামের রাজনীতি। খেয়াল করুন একবার, শুধু ভারত না, পাকিস্তানের থেকেও নিষিদ্ধ হয়ে যায় জামায়াত ইসলামের রাজনীতি। কেন রাজনীতি নিষিদ্ধ হলো? এই যে দেশভাগের বিরোধিতা করার পরে যে স্বাধীন দেশ হলো, সেই দেশে রাজনীতি করার তোমার অধিকার নেই, এই যুক্তিতে। এরপরে জামায়াত ইসলামের রাজনীতি আবার ফিরে আসে পাকিস্তানে, কেননা পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, মুসলিম ধর্ম এবং ধর্ম নিয়ে রাজনীতি করবে একটি রাজনৈতিক দল, কেন রাজনীতির সুযোগ থাকবে না? তাদের রাজনীতি ফিরিয়ে দেওয়া হয়। তখন রাজনীতি যখন ফিরিয়ে দেওয়া হয়, তখন
তারা বেশ ভালোই রাজনীতি করতে থাকে, কিন্তু 1958 সালে যখন এদেশে সামরিক সরকার গঠিত হয় পাকিস্তানে, সেই সামরিক সরকারের আমলে সব রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করা হয়। তখন একবার জামাত ইসলামের রাজনীতি অটোমেটিক নিষিদ্ধ হয়ে যায়, কিন্তু আবার ফিরে আসে 2 বছর পরে সব দলের রাজনীতি করার সুযোগ ফিরে আসে। ফিরে আসলেও জামাতের যে বিরোধিতার রাজনীতি সেটি সরকারকে তখন অস্বস্তিতে রেখেছিল। এবং বিরোধিতাগুলো কোন জায়গায় বিরোধিতা, মারাত্মক কিছু জায়গায়, দুটি মূল জায়গায়, রাষ্ট্র পরিচালনার দুটি মূল জায়গায় বিরোধিতা শুরু করে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যেসব শাসক ছিল তাদের বিরুদ্ধে। কি সেটা 1961 সালে একটি আইন প্রণীত হয়, যেটা আইনটার নাম ছিল হচ্ছে মুসলিম পারিবারিক শিক্ষা আইন এবং শিক্ষা আইন, দুটি আইন প্রণীত হয়। সেই আইনগুলোর মূল জায়গা ছিল কি, মুসলিম পারিবারিক আইনের মূল জায়গা ছিল কি নারীর আধুনিকীকরণ, নারীর শিক্ষা সম্প্রসারণ, নারীর কর্মক্ষেত্রে নারীর পদচারণা বৃদ্ধি, বহু বিবাহ রোধ, যেটাকে সে সময় সমাজে একজন পুরুষ অনেকগুলো বিয়ে করতে পারতেন, এই বহু বিবাহ রোধ, এবং পারিবারিক যে সম্পত্তি সেই সম্পত্তিতে নারীর হক কি হবে, রাষ্ট্র সেটি ঠিক করবে। এই জায়গাগুলোতে জামাত ইসলামী আবার বাদ সাধতে শুরু করে, না এটা হতে দেওয়া যাবে না, ধর্ম যেভাবে বলেছে নারীর অবস্থান সেভাবেই থাকবে। সেই কারণে 1964 সালে তখনকার পাকিস্তান সরকার, ইয়াহিয়া সরকার আরেকবার জামাত ইসলামী নিষিদ্ধ করে। এরপরে জামাতের রাজনীতি আরেকবার নিষিদ্ধ হয় 1972 সালে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। কেননা 1971 সালে জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়, ঠিক যেভাবে 1947 সালে দেশভাগের বিরোধী অবস্থান নেয়, 71 সালে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়, স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা অখণ্ড পাকিস্তান চেয়েছিল, তো সেই অখণ্ড পাকিস্তান যেহেতু ছিল না, স্বাধীন বাংলাদেশ হলো, স্বাধীন বাংলাদেশে তো যেই দেশের বিরোধিতা তুমি করবা তোমার রাজনীতির অধিকার নেই, আবার নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী 1972 সালে। এর আগ দিয়ে জামাত ইসলামী যখন নিষিদ্ধ হয় তখন পূর্ব পাকিস্তানে জামায়াত ইসলামীর যে সংগঠন, সেই সংগঠনের নেতৃত্বে জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন গোলাম আজম। তার নেতৃত্বেই মূলত রাজাকার, আল বদর, আল শামস, যে বাহিনীগুলো বলা হয় ঘৃণিত বাংলাদেশের ইতিহাসে, সেগুলো পরিচালিত হয়। তো এই অভিযোগে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ হয়ে যায়, জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ হয়ে যায়। এবং জামাত ইসলাম ঠিক একইভাবে, আপনারা অনেকেই নাখোশ হতে পারেন, কিন্তু বাস্তবতা ইতিহাসের সত্য যেটি, সেটি হলো যে আজকে যেমন শেখ হাসিনা ক্ষমতার পট পরিবর্তনের পর পালিয়ে গিয়ে কোথায় আশ্রয় নিয়েছেন, ভারতে। বাংলাদেশের স্বাধীনতার পর জামাত ইসলামের পুরো দল পালিয়ে কোথায় আশ্রয় নেয়, পাকিস্তানে আশ্রয় নেওয়ার পর জামাত ইসলামের পূর্ব পাকিস্তানের শাখার প্রধান যিনি ছিলেন প্রয়াত গোলাম আজম, তার বাংলাদেশের নাগরিকত্ব বাতিল হয়। তো 1978 সালে গোলাম আজম বাংলাদেশে ফিরে আসেন। জিয়াউর রহমান যখন বহুদলীয় রাজনীতির, গণতান্ত্রিক রাজনীতি প্রত্যাবর্তন করেন তার 19 দফার মাধ্যমে, তিনি তখন বাংলাদেশে আসেন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে। পরে আরো বহু পরে গোলাম আজম বাংলাদেশে তার নাগরিকত্ব ফিরে পান। এখন এই যে নাগরিকত্ব ফিরে পাওয়া, বাংলাদেশের মাটিতে রাজনীতি করা, এগুলো সবই চলছে। আবার যখন এই যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো 2006 সালের, এই যে তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর তত্ত্বাবধায়ক সরকারের পরে 2008 সালের নির্বাচনের পরে, এরপর তারা 71 সালে জামাত ইসলামের যে ভূমিকা, সেই ভূমিকার বিচার শুরু করার পরে এই ঘটনা তো আপনারা জানেন যে কিছুদিন আগে, আমি যখন এই আলোচনা করছি তার প্রায় মাস আগে, জামাত ইসলামী আবার নিষিদ্ধ করা হয়, যে নিবন্ধন তারা আবার ফিরে পেয়েছে। হিসাবটা বোঝা গেল। 4 বার নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপট কি ছিল? প্রেক্ষাপট ছিল প্রত্যেকটা ক্রান্তির লগ্নে জামাতের যে সিদ্ধান্তগুলো ঐতিহাসিকভাবে ভুল প্রমাণিত হয়েছে। দেশভাগের বিরোধিতা ভুল, 71 সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা ভুল, এই নারী শিক্ষার উন্নয়নের যে ভূমিকা সেটা একটা ভুল। আজকে যখন নিষিদ্ধ হয়েছে সেটা আমরা ভুল বলবো না, কিন্তু আজকে যখন জামাত ইসলামী নতুন করে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, সেই জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার দৌড়ে কতখানি সম্ভাবনা আছে এগিয়ে, সম্ভাবনা জানাতে তার নেই। তার একটা মাত্র কারণ, অন্য সব কারণ বাদ দিলেও একমাত্র কারণ, সেটি হলো অন্তর্ভুক্তিমূলক রাজনীতির অনুপস্থিতি, বৈষম্যহীন রাজনীতির অনুপস্থিতি। আপনারা ছাত্রনেতা হাসনাতের একটি মন্তব্য শুনেছেন কিনা, যেই বাংলাদেশ এখন হবে সেখানে কোনো বৈষম্য থাকবে না, সেখানে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হতে হবে। বিশেষ করে যে রাজনীতি রাষ্ট্র সংস্কারকে প্রভাবিত করবে, রাষ্ট্র সংস্কারের কাজটিকে ত্বরান্বিত করবে, সেটা ডান বাম, জামাতি বামাতি, যেই নামে আমরা ডাকি না কেন, কিন্তু বিভাজনের রাজনীতি নয়। এখনই আমার আলোচনার মূল পয়েন্টটা, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো মিলিয়ে জনসংখ্যা 10 ভাগ। 18 কোটি জনসংখ্যা হলে এই 10 ভাগের সংখ্যা কত? 2 কোটি জনসংখ্যা। ডক্টর শফিকুর রহমান তিনি বর্তমানে দায়িত্ব নেওয়ার পরে ধর্মীয় সম্প্রীতির একেবারে একটা চিত্র স্থাপনের জন্য তিনি ছুটে বেড়াচ্ছেন, মন্দিরে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, হিন্দু নেতাদের সাথে বৈঠক করছেন, বৌদ্ধ নেতাদের সাথে বৈঠক করছেন, এমনকি তিনি বলছেন যে ধর্মীয় সম্প্রীতি হচ্ছে জামাত ইসলামীর মূল মন্ত্র। শুনুন ডক্টর শফিকুরের কথা। তবে আল্লাহর এটা নিজস্ব পরিকল্পনা যে এখানে শতকরা 90 থেকে 91 ভাগ মানুষ তাওহীদে বিশ্বাসী। বাকি অন্যান্য ধর্মের যারা আছেন আমরা তাদেরকে তাদের জায়গায় সম্মান করি, এবং এই বিশ্বাসের কারণে বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির একটি বৈচিত্র্যময় এলাকা, আলহামদুলিল্লাহ। কিন্তু এসব প্রশ্নের পরেও, কথার পরেও একটি কথা থাকে। ধরুন বাংলাদেশে প্রায় 1,80,00,000 হিন্দুর মধ্যে কোনো একজন হিন্দু যদি মনে করে যে জামায়াত ইসলামীর যে রাজনীতির আদর্শ সেটি খুব ভালো লাগে তার, এটা হলো সৎ রাজনীতির আদর্শ। আমি মুক্তিযুদ্ধের বিরোধিতা বাদই দিলাম, মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় ক্ষত, জামায়াত ইসলাম সেই ক্ষত দূর করতে পারেনি। আমি পরে এই আলোচনায় আসছি ওই প্রসঙ্গে। তবে তার আগে এই প্রসঙ্গটা শেষ করি যে একজন হিন্দু জামায়াত ইসলামীর রাজনীতির আদর্শ অনুপ্রাণিত হয়ে সে কি জামায়াত ইসলামীর রাজনীতি করতে পারবে? দলীয় সদস্যপদ পাবে কিনা? সে জামায়াত ইসলামী থেকে দলীয় মনোনয়ন নিয়ে সংসদীয় নির্বাচন করতে পারবে কিনা?
এগুলোর উত্তর আমি তন্ন তন্ন করে ঘেটে কোথাও পাইনি। জামাত ইসলামীর যে ওয়েবসাইট আছে, গঠনতন্ত্র আছে, কোথাও নেই। শুধু বলা হয়েছে ভিন্ন ধর্মের মানুষের অধিকার ইসলামে কিভাবে সমুন্নত করা রয়েছে। অধিকার সমুন্নত করা আর স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী, আমাদের চাওয়া অনুযায়ী, অন্তর্বর্তীমূলক রাজনীতির চাওয়া অনুযায়ী আমি তো যে কোনো দলের রাজনীতি করতে চাই, সেটা আমি কেন পারবো না জামাত ইসলামের রাজনীতি যদি আমি করতে চাই একজন হিন্দু হয়ে? সেই প্রশ্নের উত্তর জামাত ইসলামী নেই বলেই আজকে জামায়াত ইসলামী পাকিস্তান, যেখানে মূল চারণভূমি হওয়ার কথা ছিল, সেখানে জামাত ইসলামী 3 না 4 না অন্তত 6 নাম্বার দল। কিন্তু সেই ইসলামী ভোটগুলোকে সামনে নিয়ে এসে এরই মধ্যে একবার ক্ষমতা পরিচালনা করেছিলেন ইমরান সরকার। কেননা তিনি ওই যে ইসলামী ভোট পেয়েছেন, আবার অন্তর্ভুক্তিমূলক রাজনীতিও প্রতিষ্ঠিত করতে পেরেছেন। জামাত ইসলামী হিন্দ, যেটি মূল দল ছিল মাওলানা মওদুদীর প্রতিষ্ঠিত, ভারতে জামাত ইসলামী 6 না 8 না 10 না অন্তত সম্ভবত 15-20 নাম্বার একটি দল। বাংলাদেশে ভাগ্যক্রমে জামাত ইসলামী 3 নাম্বার দল, কখনো কখনো 4 নাম্বার দল। এবারে তারা স্বপ্ন দেখছে হয়তোবা দ্বিতীয় দল অর্থাৎ বিরোধী দল হবে, অথবা কেউ কেউ বলছেন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা আছে জামাত ইসলামীর। সেটা সম্ভব কিনা এই সমস্ত আলোচনার পরে অভ্যন্তরীণ সংস্কার করা উচিত। এবং আমি বিশ্বাস করি এই দুটো জিনিস যদি আমি অ্যাচিভ করতে পারতাম, সেটা একটা ঐতিহাসিক অর্জন হতো জামাতের জন্য এবং সম্ভবত বাংলাদেশের জন্য। সুতরাং আমি প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। যখন আমি ফাইনালি শেষ পর্যন্ত দেখতে পেলাম যে আই হ্যাভ কাম টু দি এন্ড অফ দ্য রোড, তখনই আমি পদত্যাগ করলাম। আমি আলোচনাটা শেষ করব জামাত ইসলামীর এই যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির অনুপস্থিতি, সেটির দায় জামাত ইসলামীকে গত 1941 সাল থেকে আজ পর্যন্ত যেমন বয়ে বেড়াতে হচ্ছে, আরো অনন্তকাল ধরে হয়তো বয়ে বেড়াতে হবে যদি না জামাত ইসলামী তাদের গঠনতন্ত্র সংস্কার করে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠিত করে এবং একই সাথে মুক্তিযুদ্ধের সময়কালীন যে তাদের যে বিরোধিতা, ঐতিহাসিক ভুল, সেটার জন্য দলীয় কনভেনশন ডেকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা যদি তারা না চায়। সেই কথাটা আমার কথা না, কথাটা জামায়াতের সবচেয়ে স্কলার হিসেবে পরিচিত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কথা। বিবিসির ইন্টারভিউতে শুনুন একবার। সুতরাং জামাতের মধ্যে পরিবর্তন হওয়া প্রয়োজন। মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গাতে পরিবর্তন হয়েছে। একটা কথা আমি বলেছি, এখনো বলবো, আমাদের দেশের নতুন প্রজন্ম তারা আলোকিত, তারা শিক্ষিত, তারা ওয়াকেফা। সুতরাং এই যে দুনিয়াতে যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনকে সামনে রেখে জামাত ইসলামেরও পরিবর্তন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমি প্রয়োজনকে মনে করি অনস্বীকার্য। বলা হয় যে গঠনতন্ত্র, তারা গণতান্ত্রিক দল, মতের চর্চা আছে, কিন্তু জামাত ইসলামী কখনো তার কোর্জের সুরা সদস্য আছে, তারা এই প্রশ্নে কোনোদিন নিজেদের মধ্যে বিতর্ক করেনি। এই যে হিন্দু অন্যান্য দল কিভাবে জামাত ইসলামী রাজনীতি করবে সেটি নিয়ে তারা আলোচনা করেনি, করবেও না। এই সব কারণে ইসলামী ছাত্র শিবিরের সভাপতির পদ তো চারটিখানি কথা না, তাই না? এটা একেবারে তৃণমূল থেকে পরীক্ষা দিতে যে ছাত্র শিবিরের সভাপতি হওয়ার মতো যোগ্যতা তৈরি হয়। সে জামাত থেকে বেরিয়ে যেয়ে নতুন একটি দল করেছিল, এটার নাম হচ্ছে এবি পার্টি। যদিও এবি পার্টির অবস্থান ভালো না আমরা জানি, কিন্তু তারা বলছে যে এই ধর্মভিত্তিক রাজনীতি তারা আর করবে না, তারা অন্তর্ভুক্তি মুক্তিমূলক সবার জন্য রাজনীতি করার অধিকার থাকে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের একটি দলে, সেই রাজনীতিতে তারা করবেন। তারা করতে পারছেন না, সঙ্গত কারণে জামাত ইসলামী এখন পাক প্রদীপের একেবারে আলোয় চলে এসেছে, এবং আলোয় চলে আসার প্রেক্ষিতে জামাত ইসলামী রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, কর্মীরা অনেক উজ্জীবিত। কিন্তু ক্ষমতায় যাওয়ার যে পথ, সেই পথ, ক্ষমতায় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা জামাত ইসলামী বন্ধ করে রেখেছে 1941 সাল থেকেই। এখন আমার মনে হয়, কিংবা এই বিশ্লেষণের একটাই উত্তর, যেহেতু ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামী, সে কারণে তারা 1971 সালে বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল, এই কারণে যে যদি সংখ্যাগরিষ্ঠ মুসলিমের ভোট না থাকে কোথাও, তাহলে তাদের রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ। বাংলাদেশেও সংখ্যাগরিষ্ঠ মুসলিমই আছে, কিন্তু এটি ভাবার কারণ নেই যে 90% মুসলিম জামাত ইসলামের আদর্শ পছন্দ করে, ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে। পছন্দ করলে এই দেশে আওয়ামী লীগের ভোট থাকতো না, পছন্দ করলে এই দেশে বহু মত অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দল বিএনপির ভোট থাকতো না, সব ভোট জামাত ইসলামের পক্ষেই থাকতো। জামাত ইসলামের পক্ষে যে ভোট নেই, সেটা সবচেয়ে বড় প্রমাণ হয়ে গেছে 1996 সালের নির্বাচনে। এককভাবে জামাত ইসলামী নির্বাচন করে মাত্র 3টি আসনে জয়লাভ করে। এবারও তারা হয়তো এককভাবে নির্বাচন করে কতটি আসনে জয়লাভ করবে সেটি দেখার অপেক্ষা। কিন্তু এই আসন সংখ্যা হয়তো কিছুটা বাড়বে এবারের নির্বাচনে, পরের নির্বাচনে হয়তো আরো কমবে কিংবা আরো বাড়তে পারে। কিন্তু ক্ষমতায় যাওয়ার যে রাস্তা, ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি, সেটি জামাতের জন্য চিরদিনের জন্য। বাংলাদেশের রাজনীতি যদি আপনি দেখেন, এখানকার জনপরিষদ দেখেন, এখানকার মানুষ দেখেন, এখানকার নারী স্বাধীনতার জন্য তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা যদি দেখেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা যদি দেখেন, মুক্তিযুদ্ধের প্রতি তরুণ প্রজন্মের, আমি বলছি না আওয়ামী লীগের প্রতি না, মুক্তিযুদ্ধের প্রতি তরুণ প্রজন্মের যে দায়বোধের কথা দেখেন, সেগুলো যদি আপনারা দেখেন, তাহলে জামাত ইসলামের রাজনীতি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ভাষায় সংস্কার, এবং এটি একেবারে খোল না চলে বদলে না দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় যাওয়াটার পথটা মিরাকল তো সবখানেই আছে, সব কোথাও আছে, এটি আমি কথা বলছি না, কিন্তু স্বাভাবিক বিশ্লেষণে বলে এই পথটা জামাতের জন্য চিরকালে বন্ধ। এখন পর্যন্ত বন্ধ, আগামী অনন্তকাল ধরেও বন্ধ থাকবে যদি জামাত ইসলামীর বোধোদয় না হয়। জামাত ইসলামীর কর্মী সমর্থকরা শিক্ষিত, বুঝদার, এরা মানবিক, তারা নিশ্চয়ই এসব বিষয় নিয়ে দলের ভিতরে আলোচনা করবেন, চাপ প্রয়োগ করবেন, যেন জামাত ইসলামী সত্যিকার অর্থেই একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আপামার মানুষের পছন্দের দল হতে পারে। সেটা যদি হতে পারে, এবং একই সাথে মুক্তিযুদ্ধের তাদের যে দায় সেই সময়, সেটা যদি তারা নিজেদের কনভেনশন ডেকে প্রকাশ্যে ক্ষমা চায়, নিশ্চয়ই জামাত ইসলামী কেননা বাংলাদেশের মানুষের দল হতে পারে। এখনো পর্যন্ত যেটার স্বপ্ন কেবল স্বপ্নই। শুনছিলেন জামাতের আমির শফিকুল সাহেবের কথা।
এই নিউজটা সামনে আসার পর অনেকেই জামাতের আমিরকে ধুয়ে দিচ্ছেন। অনেকে মনে করছেন যে কিভাবে তিনি এত মেরুদণ্ডহীন হয়ে গেলেন, আওয়ামী লীগ কি ক্ষমা চাইছে, তিনি যে মাফ করে দিচ্ছেন। এটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা আবার কমেন্টে লিখছে যে মুখে মুখে সুন্দর কথা, ভিতরে কিন্তু অনেক প্রতিশোধের আগুন। তো নানান আলোচনা হচ্ছে। হঠাৎ করে জামাত ইসলামের যে ডাইনামিক পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, জামাত যে কত ভালো রাজনীতি করতে পারে অন্তত গত 10 থেকে 15 দিনে, এটা কিন্তু আপনারা বুঝে গেছেন। একদিকে যেমন আমরা দেখছি নানান প্রতিশোধের কথা বলছে বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীরা, টেলিভিশন টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শক্ত একটা ভূমিকা নিচ্ছে। অপরদিকে জামাতের মুখপাত্র হিসাবে আপনি দেখবেন এই ডাক্তার শফিকুল ইসলাম সাহেব সহ আর ডাক্তার মাসুদ সাহেব সহ খুব বেশি কোনো মানুষ কিন্তু কথা বলছেন না। আর এই কথা না বলার কারণে কি হয় যে ওনারা যেটা বলেন, ভাইবা চিন্তা বলেন, বাকিরা যেটা বলেন এর সাথে সাংঘর্ষিক হয় না। এখন জামাত আমিরের এমন বক্তব্য নিঃসন্দেহে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খুবই পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করবে। তবে জামাতের সাধারণ নেতাকর্মীরা কি মনে করছেন? জামাতের রাজনীতি আমি যতদূর দেখেছি, অবজারভেশন করেছি, তাদের দলীয় হাইকমান্ড যেটা বলে একদম টপ টু বটম, গ্রামে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা একজন শিবিরের কর্মী তোতা পাখির মতন সেটাকে কিন্তু শতভাগ ফলো করে। আওয়ামী লীগ বিএনপিতে এই জিনিসটা আপনি ততটা দেখবেন না। এখন জামাত আমিরের এমন বক্তব্য আসলে কি এটা জামাতের বিপক্ষে গেল নাকি আসলে পক্ষে গেল? এটা পক্ষে গিয়েছে। যেহেতু জামাত একটি ইসলাম বেসিস রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রকাশিত করে, সেই ক্ষেত্রে তারা ক্ষমা যে একটা বড় গুণ সেটা প্রকাশ করছেন। তবে আপনি পুরোটা বক্তব্য শুনলে একটা জায়গায় কিন্তু ফোকাস করেন নাই। তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন বলতে কাদেরকে? যারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার পরেও ভালো মানুষ ছিল, দলে পদ পদবি পায় নাই, কিন্তু এই মুহূর্তে তারা বিপদে আছেন। কিন্তু তিনি কিন্তু বলেছেন যারা অপরাধ করেছেন, যারা অন্যায় করেছেন, যারা জুলুম করেছেন, তাদের বিরুদ্ধে যদি কেউ বিচার চায় সেক্ষেত্রে জামাত তাদেরকেও সহযোগিতা করবে। কথাটা বোঝেন নাই? তিনি একবারের জন্য বলেন নাই যে তিনি শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন, ওবায়দুল কাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তিনি বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। আওয়ামী লীগ কোনটা করছে? দল হিসাবে এখানে দুইটা জিনিস করছে। একটা হচ্ছে দল টু দল, যেটাকে চোখে দেখা যায় না, কমান্ডিং, যেমন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। তো এই নিষিদ্ধ করাতে সেই নিষিদ্ধের রিটার্নিংটা আবার কিন্তু তারা নিয়ে আসছে, তারা তাদের জায়গাটা ফিরা পাইছে। কিন্তু জামাতের কর্মীদের উপর কোনো পুলিশ, আওয়ামী লীগের নেতা কর্মী বা জামাতের কর্মীকে কোনো হত্যা, মিথ্যা মামলা, মানে যেই অ্যাক্টিভিটিস গুলা ঘটেছে সেগুলোর ব্যাপারে কিন্তু তিনি ক্ষমা করেন নাই। তিনি বলছেন আমরা ক্ষমা করে দিচ্ছি, তবে কেউ যদি বিচার প্রত্যাশী হয় তাহলে সেই বিচারকে বেগবান করার জন্য, ন্যায় বিচারটা পাওয়ার জন্য জামাত তাদেরকেও সহযোগিতা করবে। এখানে রাজনীতি মানে কথার একটা খেলা, এখানে কথার মধ্যে অনেক ফাঁক ফোকর আছে। সাধারণ কর্মী যারা কথার ডেপথ না বুঝা পত্রিকার হেডলাইন দেখেই অনেকে কমেন্ট করা শুরু করছেন। তবে এই মুহূর্তে জামাতের টোটাল অ্যাক্টিভিটিস বিএনপির তুলনায় আমি যতটা দেখছি মিনিমাম ধরেন 50 ভাগ সুন্দর, গোছালো, পরিমার্জিত, পরিচালিত। আমি বারবার বলছি, দেখেন গত কয়েকদিন যাবত বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বিএনপি সম্পর্কে যে নিউজ হচ্ছে, জামাত সম্পর্কের বিপরীত নিউজ হচ্ছে, একের পর এক চমক। যেমন ভারত প্রতিবেশী দেশ, তাদের বাহিরেও চলা যাবে না, তাদের সাথেও মিত্রতা দরকার। চীনের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমের অ্যাক্টিভিটিস চালাচ্ছে দেশের মধ্যে। এই যে জামাত এমন বক্তব্যটা দিছে, আওয়ামী লীগের অনেক মানুষ কিন্তু বিষয়টা নিয়ে পজিটিভ ভাইবা নিছে, অপরদিকে বিএনপির প্রতি তারা কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হচ্ছে। তো সকল কিছু মিলেয়া জামাতের পলিটিক্স বোঝার জন্য মাথাতে ঘিলু থাকা লাগবে। জামাতের কর্মীরাই অনেকে আছে জামাতের পলিটিক্স বোঝে না। তবে তিনি কিন্তু এই কথা বলেন নাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারাই অন্যায় করছে, জুলুম করছে, আর সেই জুলুমের যারা শিকার হয়েছে, এই বিষয়গুলোকে তিনি মাফ করে দিবেন। দল হিসাবে আওয়ামী লীগের বিভিন্ন সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত যেটা জামাতের উপরে গেছে, বা ধরেন জামাতের যে শীর্ষস্থানীয় নেতাদেরকে হত্যা করা হয়েছে সেটা সম্পর্কে তিনি ক্ষমা করে দিয়েছেন, কারণ তারা তো মরেই গেছে। এখন যদি বলে প্রতিশোধ নিব, এইটা করবো সেটা করবো, তাহলে জামাত অলরেডি পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশনে আছে, আপনারা সকলেই জানেন। তো সেখানে এই বিষয়গুলো আরো নেগেটিভ হবে। জামাতকে আসলে কোথায় কোন জায়গায় কিভাবে খেলছে আপনারা বোঝেনই নাই। তবে ডাক্তার শফিকুল ইসলাম সাহেবকে আমি ধন্যবাদ দিই তার সুন্দর এমন বক্তব্যের জন্য। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।